নীল দর্পণ নাটক। আমরা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো এখনো পর্যন্ত পড়েছি তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে এই নীল দর্পণ নাটক। চলো আমরা আজকে জেনে নিই এই নীল দর্পণ নাটক কবে রচিত হয়েছিল, কে রচনা করেছিলেন এবং এর মধ্য থেকে আমরা সেই তৎকালীন সমাজের কিরূপ চিত্র পেয়েছি বা পাবো, সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদের একেবারে বিস্তারিত আলোচনা করে দেবো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো জেনে নেওয়া যাক কে এটি রচনা করেছিলেন, কবে রচিত হয়েছিল এবং এর সমাজচিত্র আমরা কীভাবে পেয়েছি, সমস্তটাই ভালোভাবে বুঝে না। প্রথমেই আমরা জানবো যে কবে এবং কে এটা রচনা করেছিল। দেখো 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র, যিনি ছিলেন তৎকালীন কোম্পানির অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী, ঠিক আছে, তিনি এটিকে রচনা করেছিলেন। এবার কেন রচনা করলো, এখান থেকে কী কী সমাজচিত্র আমরা পাবো, সমস্তটা এবার আমরা আস্তে আস্তে একটু করে জানবো। দেখো আমরা নীল দর্পণ নাটক বা নীল দর্পণ এই নামটা শুনে একটা বিদ্রোহের কথা আমাদের মাথায় আসবে, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। সঠিকভাবে বলতে গেলে যে এই নীল দর্পণ নাটকটা কেন্দ্র করেছে নীল বিদ্রোহকে বা নীল চাষিদের উপর যে সমস্ত অত্যাচার শুরু হয়েছিল সেই সমস্ত অত্যাচার এর মধ্যে কিন্তু রয়েছে। তো আমরা সেই সময়কার নীল চাষিদের ওপর বলতে পারো যে সেই সময়কার চাষিদের ওপর কিভাবে অত্যাচার চালানো হতো, কিভাবে সেই সময়কার চাষিরা জীবনযাপন করত, সমস্তটাই এই নীল দর্পণ নাটক থেকে আমরা জানতে চলেছি। তো এবার ব্যাপার হচ্ছে যে এখন আমরা এই নীল দর্পণ থেকে কী কী সমাজচিত্র পেয়েছি বা কী কী দেখতে পেয়েছি, যে তৎকালীন সময়ে সমাজ কীরকম ছিল সেরকম কিছু কি দেখতে পেয়েছি। হ্যাঁ অবশ্যই। দেখো আমরা সেই সময়কার সমাজের যদি কথা বলতে চাই, আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তৎকালীন যে সমস্ত সরকাররা ছিল, যে ব্রিটিশ সরকার, সেই ব্রিটিশ সরকারের আমলে কৃষকদের ওপর প্রচুর পরিমাণে রাজস্ব বৃদ্ধি থেকে শুরু করে অনেক অত্যাচার কিন্তু শুরু করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নীল চাষ। নীল চাষ করতে কিন্তু নীল চাষিরা একেবারেই চাইতো না, কিন্তু লাভের মুখ দেখতে হলে ব্রিটিশ সরকারকে জোরপূর্বক বলপূর্বক তাদেরকে এই নীল চাষে বাধ্য করা হতো, কাদের না, নীল চাষিদের। এবার যখন দেখলো যে নীল চাষিরা আর করতে ইচ্ছুক নয়, কোনোভাবেই তাদেরকে নীল চাষ করানো যাচ্ছে না, তখন কোম্পানি কি করলো, তখন মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচার শুরু করে দিল। কী রকম অত্যাচার? দেখো যে সমস্ত নীলকর চাষিরা ছিল তারা তো আহামরি কিছু বড় লোক ছিল না, বা তাদের দুতলা তিনতলা বাড়ি তো ছিল না, তারা একটা কুটিরের মধ্যে বসবাস করত, খড়ের চাল দিয়ে মাটির বাড়িতে এরকমভাবে বাস করত। এই বাড়িগুলিকে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, এই বাড়িগুলি তাদের যে বাসগৃহ সেই বাসগৃহ পুড়িয়ে দেওয়া হলো। যে সমস্ত বাড়ির মেয়েরা ছিল, মায়েরা ছিল, তাদেরকে অপহরণ করা হলো, যে বিভিন্নভাবে অত্যাচার করা হলো, ঠিক আছে, অর্থনৈতিক দিক দিয়ে অত্যাচার করা হলো, ব্যবসায়িক দিক দিয়ে ঠকানো হলো। এভাবে আস্তে আস্তে যখন তাদের সীমা অতিক্রম করলো, তখন নীল চাষিরা একজোট হলো। নীল চাষিরা একজোট হয়ে অত্যাচারের বিরুদ্ধে তারা সরব হলো এবং এই চিত্রটাই আমাদের নীল দর্পণ নাটকে উৎকীর্ণ হয়েছে। ব্যাস এটুকুই। তাহলে আমরা চাষ বা চাষিদের যে অত্যাচার, বেশি করে নীল চাষিদের ওপর যে অত্যাচারটুকু হয়েছিল ব্রিটিশ আমলের ভারতে, সেটুকু আমরা জানবো এই নীল দর্পণ নাটকে, বা এই নীল দর্পণ নাটকে এটুকু সমাজচিত্র আমরা পাই। এবার দেখো মজার বিষয় হচ্ছে এটা বাংলা ভাষায় রচনা করা হয়েছিল। 1860 খ্রিস্টাব্দে কে করেছিলেন? দীনবন্ধু মিত্র। কিন্তু সেই সমস্ত শ্বেতাঙ্গ বা ব্রিটিশদের কাছে পৌঁছে দিতে গেলে বাংলা ভাষা চলবে না, তারা বাংলা ভাষা বুঝতে পারবে না, লেখা বুঝতে পারবে না, তাদেরকে ইংরাজি ভাষায় পৌঁছে দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে কেমন অত্যাচার চলছে, কেমন নীল চাষিদের জোর করে বলপূর্বক তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে। এগুলো তো তাদেরকে বোঝাতে হবে, এগুলো তাদেরকে জানাতে হবে। তাহলে কি করতে হবে? ইংরাজি ভাষায় প্রকাশ করতে হবে। আর এই নীল দর্পণ নাটক ইংরাজি ভাষায় কি রূপান্তর করেছিল জানো, বা কি ভাষান্তর করেছিল জানো? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত একেবারে মানে গুপ্তভাবে, তিনি প্রকাশ্যে নয়, গুপ্তভাবে এটিকে ভাষান্তর করেছিলেন এবং ব্রিটিশদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরপর জেমস লং, ঠিক আছে, জেমস লং নামক ভারতপ্রেমী একজন খ্রিস্টান, তিনিও ব্রিটিশই ছিলেন, কিন্তু তিনি ভারতকে ভালোবাসতেন। ভারতের বিভিন্ন বৈচিত্র্য দেখে তিনি
খুবই অপলুপ্ত হয়েছিলেন এবং খুব ভালোবাসতেন ভারতকে। এই জেমস লং, যিনি ছিলেন একজন ভারত প্রেমী, তিনি এই অনুবাদটি অর্থাৎ ইংরেজি অনুবাদটি তার দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামক একটি শিরোনামে ব্যবহার করেছিলেন এবং তাকে তুলে ধরেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে ইংরেজরাই মানহানির মামলা করেছিল এবং মানহানির মামলা করার ফলে তাকে 1 মাস জেল খাটতে হয়েছিল এবং 1000 টাকা জরিমানা করতে হয়েছিল। তো বিভিন্নভাবে বিভিন্ন ব্যাপার রয়েছে, কিন্তু মেন যে টপিক বা মেন যে পয়েন্ট এই নীল দর্পণ নাটকে, সেটা হচ্ছে নীল চাষিদের ওপর অত্যাচার, অর্থাৎ তৎকালীন চাষিদের ওপর কিভাবে অত্যাচার চলতো, কিভাবে সমাজে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল, কোম্পানি বা সরকার, সেই ব্রিটিশ সরকারের আমলে কিভাবে তাদেরকে দেখা হতো, কি স্থানে রাখা হতো, সমস্তটাই আমরা এই নীল দর্পণ নাটকে দেখতে পাবো। তো নীল দর্পণ নাটক খুব একটা বড় বিষয় নয়, তোমরা 4 নম্বরে এলে খুব ভালোভাবে ছোট্ট করে লিখতে পারবে, 1 পাতার মধ্যেও হয়ে যাবে। তোমরা একটু ভালোভাবে এটাকে পড়ো, ভালোভাবে বুঝে পড়ো, তাহলেই দেখবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নীল দর্পণ নাটকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নীল চাষিদের ওপর অত্যাচার, কিভাবে তারা সরব হয়েছিল এই অত্যাচারের বিরুদ্ধে এবং একজোট হয়ে কিভাবে লড়াই করলো, সেটাই আমরা নীল দর্পণ নাটক থেকে জেনেছি। আশা করছি তোমরা এটা ভালোভাবে পড়বে এবং সমস্ত অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলোই তোমাদের বছরের প্রথম থেকে করতে হবে। আস্তে আস্তে বোঝো, আস্তে আস্তে করো, এখন থেকে চাপ নেওয়ার দরকার নেই। তোমরা বলেছিলে যে নীল দর্পণ নাটকটা একবার বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? আস্তে আস্তে পড়ো। এর পরবর্তীতেও যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বলবে, সেটা আমি আমার সাধ্য মতো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।